সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা ক্যান্সার এবং ক্যান্সার সার্ভাইভাল পেশেন্টদের রোজা নিয়ে কথা বলতে চাই এবং বিশেষ করে যারা এই সময় রোজা রাখতে বিশেষভাবে আগ্রহী, তাদের জীবনযাপন পদ্ধতি কেমন হবে, তাদের খাওয়া দাওয়াটি কেমন হবে, তারা কতক্ষণ নিরাপদে রোজা রাখতে পারবেন এবং একই সঙ্গে অনেকেই দেখা যাচ্ছে যে এই বিষয়ে নানান রকম ইন্টারনেট সার্চ করেন, এআই দিয়ে তারা প্রলুব্ধ হন যে এটা করা যাবে, এটা করা যাবে না। এটার কতখানি বাস্তব ভিত্তি রয়েছে সবগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই এবং সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডিডিএইচএস, মেডিকেল অনকোলজিস্ট, পোস্ট ডক ফেলো, ইউনিভার্সিটি অফ শিকাগো, ইউএসএ। ডাক্তার রফিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকেও স্বাগতম এবং মাই টিভি চ্যানেলকেও স্বাগতম, কারণ এরকম একটা সময় উপযোগী বিষয়কে আজকে আলোচনার অংশ করার জন্য। যে প্রসঙ্গটি নিয়ে আমি শুরুতেই আপনার কাছে করতে চাই যে রোজার শুরুতেই দেখা যাচ্ছে যে যারা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তাদের তো এমনিতেই মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন এবং তাদের আত্মীয় স্বজন যারা আশেপাশে রয়েছেন, কেয়ার গিভার যারা রয়েছেন, তারা কিন্তু কোনো অবস্থাতেই চায় না প্রথমে শুরুতেই যে না তুমি ক্যান্সার আক্রান্ত, তোমার রোজা রাখার আসলে অতটা যুক্তিযুক্ত নেই, কিন্তু তার মন চায় রোজা রাখতে, তা আসলে সে চায় সৃষ্টিকর্তার আরও সান্নিধ্যে আসতে। তো এই প্রসঙ্গটিকে আপনারা কিভাবে দেখেন? ক্যান্সারে আক্রান্ত রোগীরা কি রোজা রাখতে পারবে কিনা বা কোন স্টেজ পর্যন্ত তারা রোজা রাখতে পারবে? না, ঠিকই বলেছেন। এটা আসলে যখন একটা মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, সে কিন্তু মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে এবং ধর্মকর্মের প্রতি তার আরো বেশি আগ্রহ দেখা যায়। তখন যেটা বলে সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসার চেষ্টা করে। তো প্রথমেই আমার যেটা অ্যাডভাইস থাকবে যে আপনার ক্যান্সারটা কোন অঙ্গের ক্যান্সার, এটা একটা গুরুত্বপূর্ণ। যে আপনি যদি স্টোমাক কিংবা কোলন, মানে আপনার খাদ্যের সাথে সম্পর্কযুক্ত যে ক্যান্সারগুলি আছে, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি আগে থেকে একটু কম্প্রোমাইজ থাকবেন খাওয়া দাওয়ার ব্যাপারে। দেখবেন যে পাকস্থলী ক্যান্সার কিংবা কোলন ক্যান্সার যারা ট্রিটমেন্ট চলছে, ওদের কিন্তু একটু শরীর স্বাস্থ্য একটু ভেঙে পড়ে, শরীরের মাংসপেশিগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে থাকে, ওজন কমে যেতে থাকে। সোজা আমরা রোগীরা বুঝবে যে ওজন কমে যাচ্ছে, কারণ তার যে পরিমাণ পুষ্টিটা দরকার সেই জিনিসটা শরীর নিতে পারছে না, ডিউ টু ধরেন যে অপারেশন হয়েছে, স্টোমাক নাই, কোলনের একটা বড় অংশ নাই। এই কারণগুলিতে কিন্তু আলটিমেটলি তার এই যে নিউট্রিশনাল ইনসাফিসিয়েন্সি বাই ডিফল্ট চিকিৎসা শুরু থেকেই শুরু হয়ে যায়। এই ক্ষেত্রে যারা ক্যান্সারের রোগী আছেন, তো এখানেও আবার দুটো ভাগ আছে, যেমন চিকিৎসা চলছে একটা ভাগ, আর যারা অলরেডি চিকিৎসা শেষ সার্ভাইভাল আছে তাদের একটা ভাগ। অথবা সার্ভাইভালের পরেও যদি হয়তো ভালো হচ্ছে না, প্যালিয়েটিভ কেয়ারে যারা রয়েছে। তো যেমন ধরেন যারা চিকিৎসা চলছে, ক্যান্সারের চিকিৎসার তিনটা মেইন অংশ আমরা জানি, যেমন ধরেন কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি। যেমন বেসিক্যালি সার্জারি হয়ে গেলে তো এটা একটা পার্ট, ওই দিন শেষ, যেদিন সার্জারি হলো সেই দিনই তার কাজটা শেষ। আর রেডিওথেরাপি যে এটা ধরেন যে একটা নির্দিষ্ট 1.5 মাসের একটা নির্দিষ্ট থাকে, আর পরে কেমোথেরাপিটা এটা একটা দীর্ঘমেয়াদী থাকে, প্রায় 6 মাস চলমান, রাইট। এখন এই রুগীটা আসলে কোন চিকিৎসা পদ্ধতিতে আছে সেটাও কিন্তু একটা মুখ্য বিষয়, যে উনি কি আসলে অপারেশনের পরবর্তী পর্যায়ে আছে, নাকি রেডিওথেরাপি চলাকালীন অবস্থায় আছে, নাকি কেমোথেরাপি চলাকালীন অবস্থায় আছে। তো যখন উনি সিদ্ধান্তটা নেবেন অনেক কিছুর উপরে, মানে রমজান যখন আসে তখন তার অবস্থানটির উপর নির্ভর করছে। একই সঙ্গে আমি যেটা জানতে চাই যে এই ধরনের রোগীরা আসলে খুবই ইমিউনো কম্প্রোমাইজড হয়ে থাকে, যে তাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে এবং অনেকেই যে কমপ্লেইনগুলো করে থাকে যে খুব সিভিয়ার ভমিটিং হয়, বিশেষ করে কেমোথেরাপি নেওয়ার পর অনেকেই খুব বমিতে আক্রান্ত থাকেন, প্রপারলি খেতে পারেন না। কিন্তু এই ধরনের ক্ষেত্রেও আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা যায়? ঠিক বলেছে, যে ওই আমি শুরুতেই যেটা বললাম যে ক্যান্সারটা কোথায় হচ্ছে এবং আপনার চিকিৎসাটা কোন পর্যায়ে চলছে, আপনি কি অপারেশনের পরবর্তী পর্যায়ে আছেন, নাকি কেমোথেরাপি চলাকালীন আছেন, না রেডিওথেরাপি। বমি অংশটুকু বিশেষ করে কেমোথেরাপির সাথে খুব বেশি রিলেভেন্ট, কারণ কেমোথেরাপি দেওয়ার 2-4 দিনের মধ্যে অনেকের অনেক ধরনের বমি হয়। আবার এই জিনিসটা কিন্তু একটু মেনটেন করতে হবে। বমিটা শুধুমাত্র নিউট্রিশন না, এটার সাথে ওই যে ইলেকট্রোলাইট একটা ইস্যু আছে, ইমব্যালেন্স হয়ে যায়, যেটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তো আমার সাজেশন হচ্ছে যে আপনি যদি আগে সিদ্ধান্ত নেন যে আপনি অপারেশন পরবর্তী, না কেমো চলাকালীন সময়, না রেডিওথেরাপি। আপনার যদি কেমো চলাকালীন সময় হয়, তাহলে কেমো চলাকালীন দিন এবং কেমোর আশেপাশে 2-3 দিন আমার কাছে মনে হয় যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে বেটার, তাহলে খুব ভালো। আরেকটি বিষয় হচ্ছে যে রমজানের শুরুতেই অনেকেই যারা হয়তো দীর্ঘমেয়াদী ক্যান্সারে আক্রান্ত, তাদের একটা প্রস্তুতির দরকার হয়। এই সময় হয়তো অনকোলজিস্ট তার সাথে উনি দেখা করেন, জিজ্ঞেস করেন যে আসলে আমার কি প্রিপারেশন নেওয়া দরকার, আমি রোজা রাখতে পারবো কিনা, কি আসলে ট্রায়াল দরকার, কি ইনভেস্টিগেশন দরকার, এই ধরনের কোনো পূর্ব প্রস্তুতির কোনো বিষয় রয়েছে কিনা। এখন দেখুন, যিনি
কোলন ক্যান্সার আক্রান্ত, উনি কিন্তু শুরু থেকে চিকিৎসা চলাকালীন সময় কিংবা চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু উনি আলটিমেটলি নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে থাকে। তা আমরা বলি যে আপনি যদি সার্ভাইভাল পর্যায়ে আছেন, মানে আপনার চিকিৎসা শেষ, আপনি এখন জাস্ট ফলো আপে আছেন, দেন আপনার যেটা অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলি আছে, যে ধরেন পুষ্টিকর খাবার খাওয়া, আপনার শরীরে প্রোটিন সাপ্লিমেন্ট দেওয়া, ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট, এটা আপনার আগে থেকে মেনটেন করতে হবে। কারণ রোজার মধ্যে প্রায় 12 ঘন্টা আপনি কোনো কিছুই খাবেন না, ফাস্টিং থাকবে। তো আপনার এই সময়টা যাতে আপনার বডির ইমিউন সিস্টেমটা কম্প্রোমাইজ না হয়, সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই প্রস্তুতিগুলো নেওয়া দরকার। পোস্ট ডক ফেলো করেছেন ইউনিভার্সিটি শিকাগোতে, এবং সেখানে আপনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে এআই সংক্রান্ত অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাবটি রয়েছে। তো অনেকেই আমরা দেখা যাচ্ছে এখন চ্যাট জিপিটি ইউজ করছি, ডিপসিক ইউজ করছি, একটা গুগলে একটা সার্চ দিচ্ছি। এটা কিন্তু ক্যান্সার রোগীদের জন্য, যে আসলে তারা নিজেরাও কিন্তু অনেক সময় সার্চ করে যে আমার এই ক্যান্সারটি কতখানি ভালো হবে কিনা, অথবা আমি কি কি খেতে পারবো, আমার জীবনধারাটি কেমন হবে। তারা কিন্তু নিজেরাও স্টাডি করে অনেক সময় আপনাদের কাছে আসে। এই যে চিকিৎসার সঙ্গে এআই এর যে একটি সঙ্গতিপূর্ণ সহাবস্থান, সেটি কতখানি আপনার কাছে প্রাসঙ্গিক মনে হয়, এবং রোজার পরামর্শ অনেক সময় নিতে পারে সেখান থেকে, সেটি কতখানি সঠিক পরামর্শ দেয় অনেক ক্ষেত্রে? না, ঠিকই বলেছেন। আমি এটাকে অবশ্যই প্রাসঙ্গিক বলবো, কারণ চিকিৎসা বিজ্ঞানটা হচ্ছে সবসময় আপডেটেড। আজকে যে জিনিসটা আছে, কালকে এটা পাল্টে যাবে, নতুন কিছু আসবে। এই নতুন জিনিসটাকে অ্যাডপ্ট করে নেওয়াটাই কিন্তু স্মার্টনেসের লক্ষণ। আর আপনি যেহেতু ক্যান্সারের মতন একটা বৈশ্বিক সমস্যা, মানে এটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, এখন এটা কোনো নিরাময় নাই। তো সো আপনি ওকে, ক্যান্সারকে হ্যান্ডেল করতে হলে আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে একদম। এবং এই স্মার্টনেসের সাথে কিন্তু এআই জিনিসটাকে খুব ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনি একটা টপিকস নিয়ে আপনি ধরেন জানতে চান, আপনাকে 500 বই পড়তে হবে। 500 বই পড়তে আপনাকে হয়তো মিনিমাম 50 দিন লাগবে, কিন্তু আপনি এআই দিয়ে কিংবা চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আপনি 500 বইয়ের একটা সামারি উইদিন সেকেন্ডস পেয়ে যাচ্ছেন। তো আপনি যে জিনিসটা উইদিন সেকেন্ডস পাচ্ছেন, সেটাকে আপনি কেন 50 দিন খরচ করবেন? একেবারেই আমি বলি এটা খুবই প্রাসঙ্গিক। তবে আমাদের একটা ছোট্ট অ্যাড আছে সবচেয়ে, আমরা যেটা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আসলে কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা নয়, এটি একটি সহায়ক ব্যবস্থা। মানে ইটস অ্যান অ্যাসিস্টিভ ইন্টেলিজেন্স, নট দ্য অল্টারনেটিভ ইন্টেলিজেন্স। মানে এটা হচ্ছে আমাদের কথা। এবং ব্যাপারটা হচ্ছে ক্যান্সার নিয়ে কিন্তু অনেক ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে সমাজে, যে ক্যান্সার আক্রান্ত হলে প্রায় তাকে আমরা খরচের খাতায় নাম লিখে ফেললাম, কিন্তু অনেক ক্যান্সার সার্ভাইভাল রয়েছেন যেটি ক্যান্সার নিরাময়যোগ্য। অনেক ক্যান্সার যদি আর্লি স্ক্রিনিং করা যায় সেটা প্রতিরোধযোগ্য, যেটা নিয়ে অনেক কাজ চলছে, অনেক ক্যাম্পেইন চলছে। এই বিষয়গুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহায়তা করতে পারে কিনা মানুষের কুসংস্কার দূর করার ক্ষেত্রে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল ফোকাসটা হচ্ছে কিন্তু আর্লি ডিটেকশন। জি, আর্লি ডিটেকশন মানে আপনি আগে ভাগে কিভাবে মানে আপনি শনাক্ত করতে পারছেন। একেবারে ওই জায়গাটা কিন্তু পরামর্শ দিতে পারে যে তোমার সার্ভাইকাল তুমি স্ক্রিনিং করো, তোমার ব্রেস্ট তুমি কিভাবে পরীক্ষা করবে সেটি পরামর্শ দিতে পারে। এটি কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা রোজায় ফিরে আসি আবার, বিশেষ করে যার খাবার দাবার নিয়ে, কারণ এই সংখ্যাটিতে সবাই ভোগেন যে ইফতারিতে এত প্রচুর খাবার দাবার টেবিলে থাকে, এবং মিষ্টান্ন জাতীয় খাবার, জিলিপির কথা শুনলেই আমাদের জিভে জল চলে আসে। তো এই খাবারগুলোকে রোজা যারা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তাদের জন্য কতখানি নিরাপদ, এবং কোন কোন খাবারগুলো মাস্ট টেবিলে থাকা দরকার? যিনি ক্যান্সার আক্রান্ত পেশেন্ট আছেন, উনি খাবারের যে পুষ্টিগত দিকটা, এটা তো অবশ্যই মেনটেন করতে হবে। বিশেষ করে প্রোটিন এবং ফ্যাট, এই জিনিসটা তো ক্যান্সার রোগীদের খুব বেশি খরচ হয়ে যায়। ক্যান্সারের ফাইট করতে করতে ইমিউন সিস্টেমের সাথে প্রোটিন লস হতে থাকে, এবং আপনার ফ্যাটটাও, বডির যেটা প্রয়োজনীয় ফ্যাটগুলি আছে, এটাও লস হতে থাকে। তো প্রোটিন এবং ফ্যাটের যে প্রপোর্শনটা, এটা মেনটেন অবশ্যই করতে হবে। আর যেমন ধরেন কেউ যদি বললেন যে না ঠিক আছে, আমি একটা পেঁয়াজু খেতে চাই, একটা জিলাপি একটু দেখতে চাই, যে তা আমাদের অনেকে দেখা যায় যে ধরেন যে একটা পেঁয়াজু একটু মুখে দিলে আর সবাই হা হা করবে, কি করলে, তুমি তো নষ্ট হয়ে গেলে, তুমি তো মরে যাবে। না, আমার কাছে মনে হয় এতটাই স্ট্রিক্ট হওয়ার কিছু নাই। মজার যে অংশটুকু আপনি ক্যান্সারের মানুষকে, সে কিন্তু মানসিকভাবে এমনিই আপনার থেকে আলাদা। তা আপনি তাকে যদি একটু পেঁয়াজুর একটু কর্না একটু ভেঙে খায়, আমার কাছে মনে হয় না একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। একেবারে, এবং এটা পরিমিত পরিমাণে হলে সেটা ক্ষতিকর। আপনি আপনার ওই যে মানে মজার ব্যাপারটুকু আপনি নিতে দেন, এবং পুষ্টিগত ব্যাপারটা সেটা অবশ্যই টেবিলে থাকতে হবে। এবং সেটা আমাদের বিভিন্ন ধরনের আপনার খাদ্য তালিকা আছে। আপনি চাইলে একজন নিউট্রিশনিস্টের আপনি পরামর্শ নিতে পারেন, খুব জরুরি যে ওরা, কারণ তারা ওই প্রোটিন মানে পুষ্টিগত দিক থেকে তারা একেবারে আপনাকে খুব কারেক্টলি হেল্প করতে পারবে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের কুসংস্কারের ব্যাপারটা। ক্যান্সার হলে দেখা যায় যে এক খাটে ঘুমানো বন্ধ করে দেয়, ইভেন এক পুকুরে গোসল করে না। গ্রাম অঞ্চলে যেটা হয় যে আপনি ওই বাড়িতে একটা ক্যান্সার রোগী আছে, উনি ওই পুকুরে গোসল করে দেখে ওই পুকুরে দেখে গোসল করবে না। ক্যান্সার, আমরা বলতে চাই খুব পরিষ্কারভাবে, ক্যান্সার কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। তো সো আপনি যে মানুষটার ক্যান্সার হলো,
সে তো মানসিকভাবে ভিতরে ভিতরে ভেঙেই পড়েছে, পরিবারও যদি তাকে এরকম থালা বাটি গ্লাস আলাদা করে দেয়, বিছানা চাদর আলাদা করে দেয়, কুকুরটা আলাদা করে দেয়, আসলে আলাদা করে দেয়, সেটা কিন্তু তার জন্য আরও একটা মানসিক বড় চাপ। ধরেন একটা মানুষ দীর্ঘদিন ধূমপান করেছেন, তার ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি। তো এখানে কিন্তু তার ছেলের কোনো দোষ নেই। সে যেটা করতে পারেন, সে ধূমপান পরিহার করতে পারেন এবং তার ঘরে সে ধূমপান করবেন না। একেবারে যদি আপনি না ছাড়তে পারেন, আপনি ঘরে ধূমপান করলেন না। আমি সার্ভাইভাল নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমরা দেখেছি তারা অনেক বেশি সংগঠিত, তারা যারা ক্যান্সার থেকে রক্ষা পেয়েছেন, বিশেষ করে 5 ইয়ার্স সার্ভাইভাল আমরা যারা বলি, তারা তার নিজস্ব কিছু সংগঠন রয়েছে। একটা সময় মানুষ প্রকাশ করতো না যে আমার ক্যান্সার হয়েছে, কিন্তু এখন অনেকেই ক্যাম্পেইন করছেন যে আমার হয়েছে, আমি এটা থেকে মুক্তি পেয়েছি, তোমরা সতর্ক হও বা তোমরা এই পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতিতে আসো। অনেকে চিকিৎসা বন্ধ করে দিয়ে বাসায় চলে যায়। এই জায়গাটিতেও কিন্তু সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি বিশ্বাস করি। তা আমি সার্ভাইভাল পেশেন্টদের ক্ষেত্রে রোজা যদি তারা রাখতে চায়, তাদের ক্ষেত্রে কি কোনো পরীক্ষা বা আগের কোনো প্রিপারেশন বা সতর্কতা রয়েছে কিনা বা খাবারের ক্ষেত্রে? আগে পরীক্ষার এরকম কোনো স্পেসিফিক কিছু নেই যে আপনি সার্ভাইভাল, মানে আমরা ধরে নিচ্ছি যে আপনি মোটামুটি একেবারে সুস্থ আছেন, আপনি জাস্ট ফলো আপ করছেন। তো সেক্ষেত্রে আবার সেই শুরুর কথা, যেমন আপনি যদি পাকস্থলী ক্যান্সারে সার্ভাইভাল, আপনার নিউট্রিশনটা কিন্তু হজম করার যে মেকানিজম আপনার বডিতে নেই। সো আপনাকে ফুড বডি, আপনি যে খাদ্যটা খাচ্ছেন সেটাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে আপনাকে খাদ্য তালিকাটা মেনটেন করতে হবে। আপনার প্রোটিনের অংশটুকু, আপনার ফ্যাটের অংশটুকু এবং কার্বোহাইড্রেট অংশটুকু, মেইন এই তিনটা, এবং নিউট্রিয়েন্টস যেটা আছে। আমরা বলি যে ভিটামিন সাপ্লিমেন্ট যাদের পাকস্থলী কিংবা পাকস্থলী সংক্রান্ত অনেকখানি খাদ্যনালী যাদের অপারেশন করে ফেলে দেওয়া হয়, ভিটামিন কিন্তু অ্যাবজর্পশন হবে না। তাহলে আপনাকে সাপ্লিমেন্ট আপনার বাইরে থেকে ইনজেক্টেবল আকারে কিংবা ভেইনে কিংবা স্যালাইন আকারে আপনাকে নেওয়া লাগতে পারে। সেটা কিন্তু আপনার সার্ভাইভাল যদি বলছি, তা অলরেডি আপনি এটার সাথে অ্যাডাপ্টেড, মানে আপনি কিন্তু অলরেডি আপনার বডি কম্পেনসেট করে ফেলছে যে কীভাবে এটাকে সে সাপ্লিমেন্টারি হিসেবে নেবে। তো সব খুব এক্সট্রা কশাস হওয়ার কিছু নেই। আপনি যদি সার্ভাইভাল হয়ে থাকেন, আমাদের অ্যাডভাইস হচ্ছে যে আপনি আপনার যে রুটিন যে জিনিসগুলি আছে, আপনি সার্ভাইভাল মানে আপনার যে যেভাবে পার করছেন সেটাই ফলো করবেন, নাথিং এলস। কিন্তু আপনি যখন সেহরিতে খাবেন একটু পুষ্টিটা বেশি খাবেন, আর যখন আপনার ইফতারি করবেন পানির পরিমাণটা এবং ইলেকট্রোলাইটটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, সো দুই জায়গাতে আপনি যখন, কারণ আপনি যখন সেহরি করবেন, সারাদিন আপনি যে ফাস্টিংটা থাকছেন, না খেয়ে থাকছেন, আপনার ফুয়েলটা কিন্তু ওখান থেকে শুরু হবে। আর যখন সন্ধ্যায় আপনি ইফতারি করবেন, আপনি তখন প্রথমে আপনার ইলেকট্রোলাইট এবং প্রথমে যে ফ্লুইডটা মানে পানি যেটা আছে ওইটার দিকে আপনার একটা ফোকাস দিতে হবে। আপনি অনেক ভাজা পোড়া খেলেন কিন্তু পানি খুব কম খেলেন, ওটা আপনার বডির ইমিউন সিস্টেমকে উইক করে দেবে। কোনোভাবে ডিহাইড্রেশন আসলে এটা হতে দেয়া যায় না। রাইট, কারণ আমরা জানি আমাদের শরীরের 60 ভাগই অংশ, আমরা যদি 60 কেজি ওজন হই তাহলে 60 ভাগ অংশই কিন্তু পানি। তো আপনি 12 ঘন্টা যখন ফাস্টিং থাকছেন, আপনি একজন ক্যান্সার সার্ভাইভাল, আপনাকে কিন্তু ওই জিনিসটা মেনটেন করতে হবে। সেহরির এক ধরনের মেনটেনেন্স থাকবে এবং ইফতারির এক ধরনের মেনটেনেন্স থাকবে। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আসলে একটু জানতে চাই যে এই যে ক্যান্সারের যে স্ক্রিনিং আমরা প্রসেস বলছি, যে সতর্ক থাকা, এই ধরনের জীবনধারার মনে কিছু পরিবর্তন, কিছু প্রয়োজন। যেমন কারো যদি ফ্যামিলিতে কারো যদি ক্যান্সার হিস্ট্রি থাকে, তাহলে তাদের কিছু স্ক্রিনিং আওতায় আসা উচিত, যেটা প্রতিরোধযোগ্য ক্যান্সার এখন যে ক্যাম্পেইনটি উঠেছে সে প্রসঙ্গে দু একটি আমরা টিপস জানতে চাই। আচ্ছা, প্রতিরোধযোগ্য যে এই শব্দটা কিন্তু একটা ব্যাপক শব্দ। প্রতিরোধ করার অনেকগুলি সেক্টর আছে। আপনি শুধু একা প্রতিরোধ করতে পারবো না। ফর এক্সাম্পল, আপনি এই যে ধরেন আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, যেটার জন্য একটা বড় অংশ দায়ী ক্যান্সারের জন্য, সেখানে আপনি সাথে আমাদের গভর্নমেন্ট কিংবা পলিসি মেকার যারা তাদের সহযোগিতা, যাতে এনভায়রনমেন্টটাকে আপনাকে ক্লিন রাখতে হবে। আপনার যে দৈনন্দিন যে অভ্যাসগুলি আছে, যেমন ধরেন আপনি অনিয়মিত খাওয়া দাওয়া করেন কিংবা আপনি ভাজা পোড়া ফাস্টফুডের প্রতি আপনার বাইরের খাবার, এটা আসলে অনেক সময় দেখা যায় যে মানে শখ করে খায় না, মানুষ বাধ্য হয়েই খায়। যেমন কর্মজীবী যারা আছেন, তারা দুপুরবেলা অনেকে ভাত নিয়ে যেতে পারেন না, তারা ওই যে বাড়ি থেকে খান। এই খাবারগুলি যখন আপনি খাবেন, একটু চুজ করতে হবে যে স্বাস্থ্যকর জায়গা থেকে আপনি খাবারটা খান। এবং সেই সাথে আপনার এই যে কিছু অভ্যাস আছে, ধরেন ধূমপান, জর্দা, তামাক, পান, এগুলি কিন্তু সবই আপনার মানে আপনি ইচ্ছে করলে চাইলে এটাকে আপনি পরিত্যাগ করতে পারেন। এই যে মানে মানে আপনার বিহেভিয়ারাল চেঞ্জেস বলি আমরা, মানে আপনার অভ্যাসগত পরিবর্তন। লাস্ট যে শব্দটা বললেন আপনি, জেনেটিক্স, আপনার বংশগত, আপনার বংশে যদি কারো ক্যান্সার থাকে তাহলে আপনার স্ক্রিনিং এর আওতায় আসতে হবে, স্পেশালি
ব্রেস্ট ক্যান্সার, একদম। কোলন ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এগুলি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রফিকুল ইসলাম আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আপনার এই আলোচনা আমাদের দর্শকদের অনেকাংশে উপকৃত করবে। আপনাকেও ধন্যবাদ এবং মাই টিভির দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে ক্যান্সার এবং ক্যান্সার সার্ভাইভালদের জন্য রোজার কিছু টিপস নিয়ে কথা বলেছি, যে কারা আসলে রোজা রাখতে পারবেন, নির্বিঘ্নে কিভাবে রোজাটি সম্পন্ন করা যায়, তাদের খাবার দাবার, তাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এবং একই সঙ্গে যে সোশ্যাল মিডিয়া এবং এআই এর যে ব্যবহার রয়েছে বা তার প্রভাব রয়েছে ক্যান্সার রোগীদের উপর, সেটি নিয়েও কিন্তু আমরা ক্ষুদ্র একটু আলোচনা করেছি। আশা করছি এ থেকে আপনারা অনেক নিশ্চয়ই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন এবং নির্বিঘ্নে রমজান পালন করবেন, সুস্থ থাকবেন।